আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ৪৫, সংক্রমণ বেশি ২৯ জেলায়। সরকারের ১৮ দফা নির্দেশনা জারি, আংশিক লকডাউনের পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। করোনার জিনোম সিকোয়েন্সে মিলেছে ভয়ঙ্কর নতুনত্ব, বাড়াচ্ছে সংক্রমণ, বললেন বিজ্ঞানমন্ত্রী। লকডাউনের সুপারিশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জনগণের রক্ত ঝরানোর জবাব দিতে হবে সরকারকে, বলেছেন মির্জা ফখরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর মাধ্যমে জ্বালাও পোড়াও করছে বিএনপি, অভিযোগ কাদেরের। পালিত হচ্ছে মহিমান্বিত পবিত্র শবে বরাত, আল্লাহর রহমত কামনায় মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় একদিনে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত হয়েছে এ যাবৎকালে সর্বোচ্চ ৫,০০০-এর বেশি করোনা রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘন্টায় ২৮,১৯৫টি নমুনা পরীক্ষায় ৫,১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে দেশে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ৪,০১৯ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬,৮৯৫ জনে। এ সময় করোনায় আরও ৪৫ জন সহ মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮,৯৪৯ জনে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৭৭ জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো ৫,৩৮,০১৮ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৩৮, সুস্থতার হার ৮৯.৫৪ ও মৃত্যুর হার ১.৪৯। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বগুড়া, নওগাঁ ও মাদারীপুর সহ ২৯ জেলায় করোনা সংক্রমণের হার বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে জুম ব্রিফিং করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা। সারা দেশে করোনা সংক্রমণ বাড়লেও ২৯ জেলার সংক্রমণের হার অতি উচ্চ। এর কারণ শুধু স্বাস্থ্যবিধি পালনে অবহেলা বলেও ব্রিফিংয়ে জানানো হয়। কম বয়সীদের আক্রান্ত হওয়ার হার বেশি হওয়ার কারণ তারা বাইরে বেশি বের হচ্ছেন। এরই মধ্যে করোনা চিকিৎসার জন্য নিবেদিত কোনো হাসপাতালেই আর আইসিইউ বেড খালি নেই। করোনা চিকিৎসায় নতুন হাসপাতাল যুক্ত করার প্রক্রিয়া চলছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। ঢাকার বাইরে রোগীদের ঢাকায় আনতে নিরুৎসাহিত করা হয়। করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৮ দফা সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, হোটেল, রেস্তোরাঁ এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে ধারণ ক্ষমতার অর্ধেক সংখ্যক দিয়ে চালাতে হবে। এদিকে যাত্রী পরিবহনে বিধিনিষেধ আরোপ হলে ভাড়া ৬০% বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাস মালিকরা। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত দেওয়ার আগে বর্তমান হারে ভাড়া নিতে বলেছে বিআরটিএ। করোনা ভাইরাসের সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী। পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। সকল ধরনের জনসমাগম সীমিত এবং যে কোনো সামাজিক অনুষ্ঠান নিরুৎসাহিত করতে হবে। মসজিদ সহ সকল ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত এবং সকল ধরনের মেলার আয়োজন নিরুৎসাহিত করতে হবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ রাখতে হবে। বিদেশ হতে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে হবে। ওষুধের দোকানে স্বাস্থ্যবিধি মেনে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে। শপিং মলে ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা বা আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে। বাইরে গেলে মাস্ক পরাসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে, নইলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। করোনায় আক্রান্ত, করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস প্রতিষ্ঠান শিল্প কারখানাসমূহ অর্ধেক জনবল দিয়ে পরিচালনা করতে হবে। গর্ভবতী, অসুস্থ, ৫৫ ঊর্ধ্ব কর্মকর্তা কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে। সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে। সশরীরে উপস্থিত হতে হয় এমন যে কোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে। হোটেল, রেস্তোরাঁয় ধারণ ক্ষমতার অর্ধেকের বেশি মানুষ থাকতে পারবে না। কর্মক্ষেত্রে ঢোকার সময় ও অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত ২ সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে বেশি আক্রান্ত এলাকায় আংশিক লকডাউন দিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন তথ্য জানিয়ে বলেছেন, করোনা পরিস্থিতি আশঙ্কাজনক। শুধু হাসপাতালে বেড ও আইসিইউ ইউনিট বাড়িয়ে এটা মোকাবেলা করা সম্ভব নয়। গত ৩ সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশের করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। রাজধানীর করোনা নমুনা পরীক্ষা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে। করোনা পরীক্ষা পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও রিপোর্টে কি আসবে তা নিয়ে উদ্বিগ্ন সবাই। ইনশাল্লাহ ভালোভাবে টেস্ট করতে পারছি। এখন উপরওয়ালার কাছে সব কিছু, এখন কি হবে জানি না। ফেব্রুয়ারি মাসে ৩০০ ৩৫০ হলো ছিল, এখন হলো প্রায় আমাদের ৭০০ ৬৫০ ৫৮৫, যেমন গতকালে ৫৮৫ হয়ে গেছে। করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় বর্তমান পরিস্থিতিকে আশঙ্কাজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এভাবে বাড়তে থাকলে হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খেতে হবে। সংক্রমণের হার যদি এই গতিতে বাড়তে থাকে তাহলে পরে যত আইসিইউ বাড়াই, যত বেডই বাড়াই, তাতে কিন্তু সংকুলন হবে না। দ্বিতীয়ত আমাদের ম্যান পাওয়ারও একটা সীমাবদ্ধতা আছে। রাতারাতি একজন আইসিইউ এক্সপার্ট তৈরি হয় না। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি জানান, করোনার ভয়াবহতা রোধে কোনো কোনো স্থানে আংশিক লকডাউন সহ সরকারকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইল কোড জোরদার করতে বলা হয়েছে এবং তাদেরকে জরিমানা করার কথাও বলা হয়েছে। আমরা এটাও বলেছি, যদি খুব বেশি সংক্রামিত যে সমস্ত জায়গা আছে সেই জায়গাগুলোকে যদি লকডাউন দিতে পারে, আংশিক লকডাউন, সেটাও আমরা সরকারকে সেই পরামর্শ আমরা দিয়েছি। এছাড়া ভারত থেকে আমদানি করা করোনা ভাইরাসের টিকার চালান না আসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। অর্ডারকৃত টিকা আমরা পাইনি এবং সেটা পাওয়ার জন্য আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীকেও এই বিষয়ে বলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাক্সের টিকা আসতেও সময় লাগবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সৈকুত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনার জিনোম সিকোয়েন্সে নতুনত্ব পাওয়া গেছে, যা সংক্রমণ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। এ তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, মোর মাইল্ড বলতে কিছু নেই, এটা এখন ভয়ঙ্কর। অ্যাটমিক রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত এক আলোচনার সভায় তথ্য জানান তিনি। এদিকে করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে সাময়িক বিধিনিষেধ নয়, লকডাউন দরকার বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশে গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। ভাইরাসের জেনোম সিকোয়েন্সে অনেক নতুন তথ্য পাচ্ছেন গবেষকরা। রাজধানীতে এক অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, গবেষণায় ভাইরাসের নতুন অনেক বৈশিষ্ট্য চিহ্নিত হয়েছে। তাই সতর্ক থাকার পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, না হলে সংক্রমণ মৃত্যু আরও বাড়তে পারে। কারণ আমরা জিনোম সিকোয়েন্সিং করেও দেখছি যে একটু একটু বদলে যাচ্ছে জিনিসটা। আগে যেমন আপনাদেরকে বলেছিলাম যে মাইল্ড সেটা বদলে গেছে। এখন কিছু কিছু জায়গায় আসছে যেটা বেশ কঠিন অবস্থার দিকে হয়তো ফেলে দিতে পারে, আল্লাহ না করুক। তো সেই জন্যই আমি সকালে গেছিলাম আমি ওইটার ব্যাপারে একটা রিপোর্ট দেওয়ার জন্য। তো একটু দেরি হয়েছে ওই কারণে, বাট আপনারা বি কেয়ারফুল,
আই টেল ইউ এটা কিন্তু ওই যে অনেকে আমরা ইঞ্জেকশন নিচ্ছি বা টিকা নিচ্ছি বলে আমরা কিন্তু মানে একদম ডাকাত বুকা হয়ে যাব যে আর কোনো কিছু হবে না, এইটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এদিকে দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে ধারণা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। লকডাউন না দিয়ে সাময়িক নিষেধাজ্ঞা খুব একটা কাজে আসবে বলে মনে করেন না তারা। ইতিমধ্যেই কর্তৃপক্ষের পক্ষ থেকে যে 18 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, এটি পরিস্থিতির ভয়াবহতার তুলনায় অনেক স্লথ এবং পিছিয়ে পড়া মনে হচ্ছে। আমাদেরকে সমস্ত ধরনের সভা সমাবেশ জমায়েত নিষিদ্ধ করতে হবে, মেলা বিনোদন কেন্দ্র বন্ধ করতে হবে, দোকানপাট শপিং মল 6 ঘন্টার জন্য খোলার অনুমতি দিতে হবে এবং হটস্পটগুলিতে রেড জোন ঘোষণা করে এলাকাভিত্তিক লকডাউনের দিকে যেতে হবে এবং রাত্রিকালীন কারফিউ জারি করতে হবে। এগুলোর পরেও যদি করোনার সংক্রমণ না কমে তাহলে অবশ্যই আমাদের লকডাউনের দিকে যেতে হবে। স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতা তৈরি ও আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনে জনগণের যে রক্ত ঝরেছে তার জবাব সরকারকে দিতে হবে। রক্তের ঋণ শোধ করতে হবে। মানুষ হত্যা করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের গুটি কয়েক লোক ছাড়া আর কেউ সুবর্ণ জয়ন্তী পালন করতে পারেনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে রক্তে রঞ্জিত করেছে সরকার। এই সরকার আওয়ামী লীগের নেতাদেরকেও এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে দেয় নাই। দিয়েছে ওরাকান্দির লোকদেরকে, দিয়েছে সাতক্ষীরার কিছু নির্দিষ্ট লোকজনকে। সুতরাং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, রক্ত দিয়ে যে ইতিহাস লেখা হয়েছে, তা আওয়ামী লীগের কলঙ্কিত চরিত্রেরই বহিঃপ্রকাশ। এই হত্যাকাণ্ডের জন্যে বাংলাদেশে একদিন বিচার হবে। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলনে আমরা রয়েছি, যে মূল আন্দোলন, সেই আন্দোলনকে দৃষ্টি ফেরাবার জন্য এই ঘটনাগুলো আজকে ঘটানো হচ্ছে কিনা সেটি আমাদের ভেবে দেখা দরকার। আওয়ামী লীগ বক্তব্যে বলছে বিএনপি ইন্ধন যোগাচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, বিএনপি নিজের আন্দোলনে বিশ্বাসী, কাউকে প্ররোচনা দেওয়ায় বিশ্বাসী না। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, গত কয়েকদিনে সরকার নিরীহ জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। পরিষ্কার ভাষায় অবিলম্বের পদত্যাগ করুন, পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন অন্যথায় প্রতিটি ডিক্টেটর কর্তৃত্ববাদী সরকারের যেভাবে পরিণত হয়েছে আপনাদেরকে একইভাবে বিদায় নিতে হবে। আসুন আজকে আমরা সবাই উত্তর করে তুলি, জনগণের উত্তর করে তুলি। ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কথা বললেও সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই তিস্তা চুক্তিসহ পানির ন্যায্য হিস্যা, সীমান্ত হত্যাসহ অমীমাংসিত ইস্যুর সমাধান করতে পারছে না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবারও জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে। দেশকে অস্থিতিশীল করার এই অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, হেফাজতের তাণ্ডব কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এদের প্রতিহত করতে হবে। ঢাকা মেট্রো ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর তাণ্ডব লীলায় বিএনপি জড়িত। তাদের এসব কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগ ও সরকার প্রস্তুত আছে বলে জানান তিনি। বিএনপি তাদের চিরাচরিত দায় চাপানো রাজনীতি অব্যাহত রাখলো
জনগণের কাছে আজ একথা স্পষ্ট যে রাজনৈতিক পরাজয় রুখতে তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দিয়ে যাচ্ছে। জনবিচ্ছিন্ন হয়ে এখন তারা জনগণ এবং পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। রাজনীতিতে আদর্শিক কোনো অবস্থা না থাকা সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এখন তাদের রাজনীতি। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনায় 14 দলের নেতারা জানান, হেফাজতের কর্মকাণ্ড রাজনীতিতে অশনি সংকেত। আমাদের সমস্ত শক্তি নিয়ে নামতে হবে। আমরা যত কিছু করি না কেন, যতভাবে কাউকে খুশি করার চেষ্টা করি না কেন, ওই মাদ্রাসাকে আমি পাশে ডিগ্রি দিয়ে যাই করি না কেন, এরা কিন্তু তাদের রাজনীতির দর্শন থেকে সরবে না। তারা যেখানে আছে সেখানেই থাকবে, তাদেরকে খুশি করার কোনো সুযোগ নাই। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুল যখন সরকার পতনের কথা বলেন তখন প্রমাণ হয় গত কয়েকদিনের সহিংসতা হয়েছে বিএনপির নির্দেশে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে সরকার পতনের আন্দোলন তারা ডাক দিবেন, তাহলে এই সমস্ত নৈরাজ্যগুলো তাদের পরামর্শে, তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছে, এটিই প্রমাণিত হয় মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। পবিত্র শাবান মাসের ফজিলতপূর্ণ রাত হচ্ছে নিসফি মিন শাবান, যেটি বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশে পরিচিত শবে বরাত নামে। এই রাতে নফল ইবাদত বন্দেগী করছেন মুসলমানরা। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধির বিষয়টি বিশেষ গুরুত্ব দিচ্ছেন মুসল্লিরা। মৃত আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনায় কবরস্থানে যাচ্ছেন অনেকেই। শবে বরাত ফার্সি শব্দ, সব অর্থ রাত আর বরাত ভাগ্য। সেই হিসেবে শবে বরাতের আবিধানিক অর্থ ভাগ্য রজনী। আবার অনেকেই বলেন এটি বারাত অর্থাৎ মুক্তি। 14 শাবান দিবাগত রাতেই পালিত হয় শবে বরাত। সন্ধ্যার পর থেকেই মসজিদ মুখ হতে শুরু করেন মুসল্লিরা। এশার নামাজের পর নফল ইবাদতের পাশাপাশি চলছে এ রাতের গুরুত্ব তুলে ধরে বয়ান। আমরা যারা আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং অনুসারী, আল্লাহ আমাদের প্রতি দয়া পরবশ হয়ে, আল্লাহ আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করে বিশেষ কিছু দিবস এবং বিশেষ বরকতপূর্ণ কিছু রজনী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে রাতে ইবাদত করে আমরা আল্লাহর সান্নিধ্য পেতে পারি। করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়ার কথা বলেন মুসল্লিরা। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিষয়টিও গুরুত্ব দেন তারা। এই রাতে আল্লাহ শেষ অংশে আল্লাহ প্রথম আসমানে আসেন, বান্দারা যা চায় তাই দিবেন। তা আমাদের যার যা চাওয়ার আছে আমরা আল্লাহর কাছে চাইবো। সারা বিশ্বে মহামারী চলতেছে, এই মহামারী থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইছি। আল্লাহর কাছে দোয়া করবো যে আমার সবগুলো গুনাহ মাফ করে দেখ, আর এই যে বিক্ষোভ হরতাল এগুলা শেষ হয়ে যাক। শবে বরাতের এই রাতে ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটি অতিবাহিত করেছেন মুসল্লিরা। বাংলাদেশ এবং বিশ্বের মাঝে যে করোনার প্রাদুর্ভাব, তা থেকে আল্লাহ তাআলা মুসল্লিদের এবং সারা বিশ্বের সকল মানুষকে রক্ষা করবে এমন দোয়া করেছেন তারা। অনেকেই এই রাতে বাবা মা, দাদা দাদি সহ মৃত আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন, গেছেন কবরস্থানে। এই রাত্রে যত কবরবাসী আছেন তাদের আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন। আমার ছেলে মেয়ে দেখতেছে যে না, তার বাবার জন্য দোয়া করতে গেছে আমার বাবা। যখন আমি মারা যাব তখন আমার ছেলে সন্তানরা এসে আমার কবরের পাশে এসে দোয়া করবে। যত ওয়ারিশ মুরব্বী যারা মারা গেছেন তাদের সকলের জন্য আমরা তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আমরা এখানে আসছি। শবে বরাতের পর পুরোপুরি শুরু হয় রমজানের প্রস্তুতি। আর এই রজনীতে ইবাদত বন্দিগির মাধ্যমে স্বাগত জানানো হয় মাহে রমজানকে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। স্বাধীনতার 50 বছরে বিদ্যুৎ গতিতে বদলেছে বাংলাদেশ। মহাসড়ক থেকে মহাকাশ পর্যন্ত উন্নয়নের বিস্তৃতি আর একের পর এক মাইলফলক অর্জনে ঘটেছে আমূল পরিবর্তন। দারিদ্রতা কমেছে 68%। মানুষের আয় যেমন বেড়েছে, তেমনি বৈষম্য বৃদ্ধিতেও গড়েছে নতুন রেকর্ড। একে বড় ঝুঁকি উল্লেখ করে বৈষম্য কমাতে দুর্বৃত্তায়ন বন্ধ এবং নীতি পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
৭১-এর এই লড়াইটা শুরু রাজনৈতিক আর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। পশ্চিমের সাথে পূর্ব পাকিস্তানের সম্পদ ও আয় বৈষম্য যুদ্ধে নামতে বাধ্য করে লাখো বাঙালিকে। শোষণ বঞ্চনার সেই ক্ষোভই পরে এনে দেয় স্বাধীনতার স্বাদ। ভঙ্গুর দেশ গড়তে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করায় খুব কম সময়ে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। তৈরি পোশাক শিল্প বিশ্ব দরবারে এনে দিয়েছে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশের মর্যাদা। কৃষির উৎপাদন বৃদ্ধিতে অর্থনীতি যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ, যা ধনে মানে দেশকে করেছে সমৃদ্ধ। বিশ্লেষকরা বলছেন, ৭১-এ যে দেশে অনাহারে অর্ধারে থাকা দরিদ্র মানুষের সংখ্যা ৮৮% ছিল, তা দ্রুতই 20% নেমে যাওয়া বড় অর্জন। একই সাথে নতুন উচ্চতায় উঠেছে মাথাপিছু আয়। ৭১ থেকে ছুঁয়েছে $২,০০০ মাইল ফলক। কিন্তু বৈশ্বিক সমতার হিসাবে কয়েক গুণ বৈষম্য বৃদ্ধি এবং দ্রুত ধনী মানুষের সংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশের তৃতীয় অবস্থানে উঠে আসা স্বাধীনতার মূল চেতনার পরিপন্থী। বাংলাদেশের দুটো বড় অর্জন, একটা অর্জন হলো দারিদ্র কমানো, আরেকটা বড় অর্জন হলো খুব দ্রুততার সাথে ধনী সৃষ্টি করা। পৃথিবীতে সবচেয়ে বেশি অনুপার্জিত আয়ের ভিত্তিতে ধনী সৃষ্টি করা, লুটেরা পুঁজি তৈরি করা, ঋণ খেলাফি তৈরি করা, কর খেলাফি তৈরি করা, এইটাতে বাংলাদেশ এখন পৃথিবীর শীর্ষে অবস্থান করছে। এই বৈপরীত্যটাই আমাদের সমাজের সবচেয়ে বড়, যে যাদের হাতে উপার্জন তারা করেন এবং অনেক ক্ষেত্রে অবৈধভাবে, তারাই বাংলাদেশে বিশ্বাস করেন না। আর যারা খেটে খাচ্ছেন, বিকাশ করছেন, কষ্ট করে চলছেন, এই অতিমারির ভিতরে ক্লান্ত হয়ে গেছেন, তারাই বাংলাদেশকে গড়ে তোলার জন্য অনেক বেশি চেষ্টা করছেন। এই বৈপরীত্য না মেলাতে পারলে স্বাধীনতার প্রকৃত চেতনাও বাস্তবায়ন হবে না। দেশে এখন কোনো ভুখা মানুষ না থাকলেও বেড়েছে বস্তিবাসীর সংখ্যা। জমিদার প্রথা বিলুপ্ত হলেও কমেনি ধনী গরিবের বৈষম্য, যা কিছুটা হলেও ম্লান করেছে বিভিন্ন অর্জন। বাংলাদেশে ধনী দরিদ্রের যে ব্যবধানটা, এটা কমার কোনো কারণ আমি দেখছি না আপাতত। কারণ আমাদের যে নীতি, কর নীতি বলি বা সামাজিক সহনশীলতাই বলি, রাজনৈতিক সহনশীলতাই বলি, সেটা কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে অনেকাংশে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সম্পদ আহরণও এখানে ব্যাপকভাবে চলছে। এই তিনটে কারণ যতদিন পর্যন্ত বন্ধ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আয় বৈষম্যটা ব্যাপকভাবে বেড়ে যাবে। কারণ এই শ্রেণীর লোকেরা কিন্তু ব্যাপক সম্পদের মালিক হচ্ছে, তারা কিন্তু করও দিচ্ছে না, সরকারও সেখান থেকে কিছু আহরণ করতে পারছে না। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মনে করেন, দেশে ধনী দরিদ্রের ব্যবধান বাড়লেও তা ভারত সহ অন্য অনেক দেশের তুলনায় কম। মোবিলিটি সেই হিসাবে বাংলাদেশে খুব ভালো। মোবিলিটি ফ্রম ওয়ান শ্রেণী টু অ্যানাদার শ্রেণী, এটা বাংলাদেশে খুব ভালো এবং এটা একটা আশাব্যঞ্জক ডেভেলপমেন্ট ইন দিস কান্ট্রি। এটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা, যেটা ভারতের একটা বড় ব্যাপার, বড় অসুবিধা, এটা বাংলাদেশে নেই। বাংলাদেশকে এশিয়ার ৫ম টাইগারে পরিণত করতে কর্মসংস্থানে বিনিয়োগ এবং সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। হরতালে ব্যাপক সহিংসতার পর এখনও থমথমে ব্রাহ্মণবাড়িয়া শহরে। বিজিবি টহলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। 11 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে ঢাকা সিলেট, ঢাকা নোয়াখালী ও ঢাকা চট্টগ্রাম রেলপথে। 3 দিন পর কিছুটা স্বাভাবিক ব্রাহ্মণবাড়িয়া শহরের অবস্থা। এখনও আতঙ্কে সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও পরিবেশ অনেকটা থমথমে। শহরে বিজিবি টহল জোরদার করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সহিংসতার ঘটনায় অজ্ঞাত 6,500 জনকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন। রবিবার হরতালের পর পরিস্থিতি স্বাভাবিক হলে রাত 10টায় ট্রেন চলাচল শুরু হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত রাখা হয়েছে। হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় সোনার বাংলা এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। জেলায় বন্ধ রয়েছে গ্যাস সংযোগ। চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। এদিকে হরতালের সহিংসতার ঘটনায় হবিগঞ্জে 400 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সিলেটে হয়েছে 2টি মামলা। 46 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত 2.5 শতাধিক জনকে। স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদে পুলিশি বাধার মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আগুনও ভাঙচুর করা হয় বিভিন্ন যানবাহনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ে পুলিশ। এ ঘটনায় আহত হন 10 জন। আটক করা হয় মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্তত 16 জনকে। খুলনায় পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়েছে বিএনপির প্রতিবাদ সমাবেশ। সোমবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে। এতে 9 জন কর্মী আহত হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সে সময় সমাবেশস্থলে প্রবেশের 3টি পথ ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করে বিএনপি। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। দুপুরে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ে যেতে চাইলে পথে নতুন বাজার মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে নেতাকর্মীরা প্রতিবাদী স্লোগান দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকে পুলিশ 6 জনকে আটক করে। একই ইস্যুতে বরিশালে বিক্ষোভ মিছিল করতে চাইলে এতে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বরিশাল জেলা বিএনপি। গত কয়েকদিনে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোকযাত্রার ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এজন্য বিরোধী দলগুলোকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেসক্লাবে এবি পার্টি আয়োজিত সহিংসতা বিরোধী সভায় ডাক্তার জাফরুল্লাহ দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রীর সফর থেকে কিছুই পায়নি বাংলাদেশ। তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের সময় এসেছে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নয়নের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ। সরকারকে নিষ্ঠুর ও অমানবিক আখ্যা দিয়ে মান্না বলেন, ক্ষমতাসীনদের ভিত কাঁপিয়ে দিয়েছে হেফাজত ইসলাম। যদি এমন হতো আমরা সবাই মিলে একই দিনে আলাদা আলাদা করে হোক, যেভাবে হোক, আমরা একটা শোক মিছিল করতাম, কিন্তু আমাদেরকে সমন্বিতভাবে যুগপথভাবে এই কাজ করতে হবে, কারণ এই সরকারের সামনে যে চ্যালেঞ্জ পড়েছে এখান থেকে তাকে বেরিয়ে যেতে দেওয়া যাবে না। মত ভেদ ইচ্ছেতে যারাই মানুষের কল্যাণ চায়, যারা শান্তি মুক্ত বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ চায়, চলেন আমরা নীরবে একটা পদযাত্রা করি, জনগণকে জানাই আজকে সময় এসছে প্রকাশ্য প্রতিবাদের। আর লুকিয়ে থাকা যাবে না, লুকিয়ে থাকবেন যারা আজকে অন্যায় করেছে। খুলনায় জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলায় চরমপন্থী নেতা তারেককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 26 বছর পর চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির রায়ে খালাস দেওয়া হয় 6 জনকে। সোমবার বেলা 11:30টার দিকে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি তারেক আদালতে উপস্থিত ছিলেন না। মামলায় খালাসপ্রাপ্তরা হলেন তরিকুল হুদা টপি, আব্দুল গাফফার বিশ্বাস, ওসিকুর রহমান, মুশফিকুর রহমান, মফিজুর রহমান ও মিল্টন। 1995 সালের 25 এপ্রিল সকালে খুলনা সদর থানার অদূরে স্যার ইকবাল রোডে বেসিক ব্যাংকের সামনে চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে শেখ আবুল কাশেম ও তার চালক মিখাইল নিহত হন। খুলনা থানার মামলা করা হলেও পরে মামলাটি তদন্তের দায়িত্ব পড়ে সিআইডির ওপর। দীর্ঘ তদন্ত করে 1996 সালের 5 মে 10 জনের নামে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সহজ শর্ত ও কম সুদে ঋণ পাওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। সিনেট ভবনে ভিসি আব্দুস সোবহানকে অবরুদ্ধ করে রাখেন তারা। সোমবার সকালে কর্মচারী ট্রেড ইউনিয়ন, সহায়ক কর্মচারী এবং পরিবহন টেকনিক্যাল সমিতির নেতাকর্মীরা দুটি প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। একই সাথে বেশিরভাগ কর্মচারী কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়। দুপুরে সিনেট ভবনের তালা খুলে ভিসিকে মুক্ত করেন আন্দোলনকারীরা। কর্পোরেট ঋণ 9% সুদে কর্মচারীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এটা 5% করার জন্য প্রশাসনকে বললেও তারা পদক্ষেপ না নিয়ে আন্দোলনে নেমেছেন বলে জানান তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে। এবার আরো কয়েকটি খবর নিয়ে দেখুন একটি রিপোর্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান শুধু বাংলাদেশেই দেয় না, পুরো বিশ্ব দেয়। জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, করোনার ঝুঁকির মাঝেও শুধু আস্থা ও সম্মানের কারণেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে নরেন্দ্র মোদী সহ 5 জন রাষ্ট্র ও সরকার প্রধান ঢাকায় এসেছেন। ভিডিও বার্তা দিয়েছেন 65 জন রাষ্ট্র ও সরকার প্রধান।
করোনার মধ্যেও এগিয়ে চলছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কাজ। রূপপুর শুধুমাত্র বিদ্যুৎ দিবে এটা নয়, এটি দেশের মর্যাদা বাড়াবে বলেও মনে করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও স্থপতি ইয়াফেজ ওসমান। সোমবার এটমিক রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের 50 বছর বিজ্ঞান প্রযুক্তি নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা বিষয়ে সেমিনারে তিনি কথা বলেন। অনুষ্ঠানে এটমিক্স রিপোর্টার বাংলাদেশের প্রথম প্রকাশনা সায়েন্স অ্যান্ড নিউক্লিয়ারের মোড়ক উন্মোচন করা হয়। রাজধানীর গুলশানে স্বাধীনতার 50 বছর উপলক্ষে 50 জন ট্রান্সজেন্ডারকে ডেলিভারি ম্যান হিসেবে চাকরি দিলেন জনপ্রিয় প্রতিষ্ঠান পাঠাও ফুড। পাঠাও এবং অ্যাপেক্সের যৌথ উদ্যোগে স্বাধীনতা সবারই নামের বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, অ্যাপেক্স ফুডওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, পাঠাওয়ের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ ও শোভা সরকার সহ অনেকে। আকিজ গ্রুপের আমন্ত্রণে নওয়াপাড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আরব আমিরাত ও ওমানের রাষ্ট্রদূত। নওয়াপাড়া সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল মৌদি, ওমানের রাষ্ট্রদূত হামুদ বিন হামদান আল গিফারি ও আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার জানি। করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু 45, সংক্রমণ বেশি 29 জেলায়, সরকারের 18 দফা নির্দেশনা জারি, আংশিক লকডাউনের পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। করোনার জিনোম সিকোয়েন্সে মিলেছে ভয়ঙ্কর নতুনত্ব, বাড়াচ্ছে সংক্রমণ, বললেন বিজ্ঞানমন্ত্রী। লকডাউনের সুপারিশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জনগণের রক্ত ঝরানোর জবাব দিতে হবে সরকারকে, বলেছেন ফখরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর মাধ্যমে জ্বালাও পোড়াও করছে বিএনপি, অভিযোগ কাদেরের। পালিত হচ্ছে মহিমান্বিত পবিত্র শবে বরাত, আল্লাহর রহমত কামনায় মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।